বলেছিলেন আমি এসআইআর করতে দেব না, আজকে সেই এসআইআর তো হচ্ছে। সাধারণ মানুষ প্রশ্ন করছে করব না, করতে দেব না। ইউসুফ পাঠান আজকে আমার সঙ্গে কথা বলা বলি নাই, যে লোকটা বোম্বাই আছে তার ভোটটা আর একজনকে দিয়ে পক্সি করিয়ে দিয়েছি। রাজনৈতিক জীবনে এরকম ভোট তো অনেক করিয়েছেন। এটার নাম হচ্ছে নিজেদের দখলে রাখা। তিস্তর পঞ্চায়েতে গোটা মুর্শিদাবাদে ভোট লুট হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডাইরেক্ট যোগাযোগ করেছি কৈলাস বিজয়বর্গীর সঙ্গে। পাল্টু নেতা বলে কি মনমোহন সিং এর ইউপিএ 2 এ কে গিয়েছিল, কখনো এনডিএ, আবার কখনো এনডিএর বিরুদ্ধে, কখনো আবার কংগ্রেসের সঙ্গে। তাহলে শুধু হুমায়ুন কবিরকে পল্টুরাম বলবে? হিন্দু মুসলমানের এসব কে করে? শুধু বিজেপি করছে? উনিও তো করছেন সব জায়গায়। তিনি কথা বললেই বিতণ্ডা, তিনি কথা বললেই বিতর্ক, তিনি কথা বললেই মনে হয় যেন দল বিরোধী কথা বলছেন। তিনি আর কেউ নন, তিনি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি আজকে রয়েছেন আমাদের সঙ্গে দ্য ওয়ার্ল্ড নিউজে। আমরা তার সঙ্গে কথা বলবো। দাদা, আপনাকে কি বলে ডাকবো? তৃণমূলের বিধায়ক বলবো নাকি অন্য কিছু বলবো? নিশ্চয়ই তৃণমূলের বিধায়ক, তৃণমূলের বিধায়ক বলাই তো সমুচিত হবে। হ্যাঁ, মানে এখনো খাতা কলমে আপনি তৃণমূলের বিধায়ক। নিশ্চয়। কিন্তু আপনি যেভাবে, আমি কোট আনকোট হুমকি শব্দটা ব্যবহার করছি, আপনি হুমকি দিচ্ছেন যে দল ছাড়বেন, নতুন দল গঠন করবেন, এখনো কি নিজেকে তৃণমূল বিধায়ক বলে মনে হচ্ছে আপনাকে? নিশ্চয়ই, আমি তো এখনো তৃণমূল বিধায়ক কি আছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের 17তম যে বিধানসভা নির্বাচন হয়েছিল, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছিলেন, তখন আমাকে প্রার্থী রূপে 69 ভরতপুর বিধানসভার প্রার্থী রূপে ডিক্লেয়ার করেছিলেন। পরবর্তীকালে তেনাদের যে লোগো, সেই লোগোটা আমার জন্য অ্যালোটেড হয়েছিল। স্বাভাবিকভাবেই আমি তো এখনো যতদিন নেক্সট ইলেকশনের বিজ্ঞপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি হুমায়ুন কবির, তার পাশে তৃণমূল বিধায়ক কথাটাই তো মানানসই বা সেটাই বাস্তব। 22 তারিখে কি হবে? দেখুন, আমি পরিষ্কার করছি, 22শে ডিসেম্বর হুমায়ুন কবির তিনি বলেছেন যে তিনি নতুন দল গঠন করবেন। ফলে স্বাভাবিকভাবে একটা নতুন দল গঠন করলে তিনি কি আর তৃণমূল বিধায়ক থাকবেন নাকি পদত্যাগ করবেন? দেখুন, সময় আসলেই সবকিছুই পরিষ্কার হবে। মানুষকে বেশি বেশি করে একই কথা রিপিট করা, সেটা কিরকম, মানুষও বিরক্ত হয় অনেক সময়। আমরা মানুষের জন্য রাজনীতি করি, এইটুকু আপনাকে বলতে পারি। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ব্যস্ততম নেত্রী। তিনি ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম বা বলতে পারেন যে বিরল চরিত্রের মানুষ তিনি নিজে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন, বাংলার মানুষের কাছে যেভাবে তুলে ধরেছেন, যেভাবে ছোটখাটো ঘটনা, কোথাও জলঙ্গিতে বাস পড়ে গেলে, কোথাও হরিয়ারপাড়ায় কোনো দুর্ঘটনা ঘটলে, কোথাও কুচবিহারে কৃষকদের উপরে গুলি চললে, কোথাও বুদ্ধবাবুর সরকার ন্যানো কারখানা করার জন্য সিঙ্গুরে 1000 একর কৃষকদের জমি অধিগ্রহণ করলে, নন্দীগ্রামে আইনকে প্রতিষ্ঠা করার জন্য সেখানে যে বিশৃঙ্খলা হয়েছিল নন্দীগ্রামে লেফট ফ্রন্ট সরকারের সময়ে, ওনার অনেক নজির আছে লাইফে। সেসব ব্যাপারে আমার কোনো ওনার সম্বন্ধে কোনো একটি বাজে শব্দ আমি করতে চাই না বা করব না। আমি থাকি না থাকি সেটা পরে সময় কথা বলবে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কথাগুলো বললেন সেগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়েরই করা, কিন্তু অতি সম্প্রতি আপনি একটি মন্তব্য করেছেন। আমি এসআইআর প্রসঙ্গে আসি। এসআইআর প্রসঙ্গে আপনি মন্তব্য করেছেন যে আপনার মুখ্যমন্ত্রী, আপনার দলের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার নেত্রী, তিনি যে কথাগুলো বলেছিলেন এসআইআর করতে দেব না, সেটা সম্ভবত ঠিক নয়, কারণ আপনি নিজের মুখে এই কথাটা বলেছেন। আমি একটুখানি হুমায়ুন কবির যে বক্তব্যটা রেখেছে সেটা আমাদের দর্শকদের একটু শুনিয়ে নেব। আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাই বলছিল এসআইআর করতেই দেব, বলেছিল না? আমি বলেছিল এসআইআর স্টার্ট করছে, এসআইআর কি বন্ধ হচ্ছে? আপনিও শুনলেন যে আপনি কি বলেছেন।
এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে এখন আপনি সেই স্ট্যান্ডে আছেন? এই যে প্রশ্ন, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসআইআর নিয়ে তিনার যে বক্তব্য বা তিনি যে স্ট্যান্ড, সেটা তিনার স্ট্যান্ড। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, তিনি পলিটিক্যাল আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, সিনিয়র, এবং কখন কি পলিটিক্যাল মানুষের কাছে তার বক্তব্য প্রেজেন্ট করতে হবে সেটা তেনার দূরদর্শিতার আমি কোনো রকমই কোনো সমালোচনা করতে রাজি নই। কিন্তু আমরা গ্রামে বসবাস করি, আমরা এসআইআর জিনিসটা ভালো করে জানি যে এসআইআরটা কি জিনিস। এসআইআর এর আগেও হয়েছে, 2002-এ 2 বছরেরও বেশি সময় ধরে এসআইআর হয়েছে, কিন্তু সেই সময় তো একটা সরকার ছিল, সেই সরকাররা কিন্তু মানুষের কাছে এসআইআর নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। ইলেকশন কমিশনের যে শিডিউল বা তাদের যে কাজ সেটা তারা করবে, সেটা আমি বাধা দিলেও শুনবে না, আপনি বাধা দিলেও শুনবে না। আপনি কোনো কিছুর একটাই জবাব, যে ইনি বলেছিলেন আমি এসআইআর করতে দেব না, আজকে সেই এসআইআর তো হচ্ছে না। শুধু বাংলায় হচ্ছে তা না, 12টা রাজ্যে ইলেকশন কমিশনে একসঙ্গে এসআইআর এর কাজ শুরু করেছে। পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে ইলেকশন কমিশন এটা যে স্টেটের সরকার, সেই সরকারের যে কর্মচারী তারাই তো ইলেকশন কমিশনের, সেন্ট্রাল ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নেয়, রাজ্যের চিফ সেক্রেটারি বা রাজ্যের সিও যে ইলেকশনের দায়িত্বে থাকেন রাজ্যের নির্বাচন কমিশনের, তিনাদের কাছে মেসেজ দেয়, তিনাদের কাছে তিনার সিদ্ধান্ত আসে। কিন্তু তিনাকে নির্ভর করতে হয় কি, রাজ্যের চিফ সেক্রেটারি, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপরে। আজকে ইলেকশন কমিশনে এই সিদ্ধান্তর বিরোধিতা করে সেটাকে তো রুখা গেল না। তাহলে এই সরকারের বুথ লেভেল অফিসার কে নিয়োগ করেছে? রাজ্য সরকারের পক্ষ থেকে, এই চিফ সেক্রেটারির পক্ষ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের জেলা শাসকদের কাছে নির্দেশ গিয়েছে। জেলা শাসকরা ব্লক লেভেলের অফিসার, বিডিও বা সেখানে ডিস্ট্রিক্ট লেভেলের ইলেকশন ওসি, তাদের মাধ্যমে আজকে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে, তাই তো? তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় মানে সঠিক বক্তব্য রাখেন, এসআইআর করতে দেবো না? আমি ওনার বক্তব্য সম্পূর্ণই সমর্থন করছি, কিন্তু ওনাকে যারা এইসব ব্যাপার নিয়ে কোনো বুঝাচ্ছেন, উনি একটা এত বড় সিনিয়র নেতৃত্ব, ওনার এটা তাকে মানে অন্য কেউ বুঝিয়ে দেবে, সেই বোঝাটা নিতে হবে। সেটাই তো কথা। আসলে এখানে কোথাও ভুল আছে, এই ভুলটা ভুল আর করছে সত্যি যারা করছে। আমি আজকের দিনে বলছি, সাধারণ মানুষ প্রশ্ন করছে যে এসআইআর হবে না বললো, এসআইআর করতে দেব না বললো, তাহলে আজকে আবার এসআইআর এই রাজ্য সরকারের প্রাইমারি স্কুলের টিচার বা অন্য সরকারি পঞ্চায়েতের কোনো কর্মচারী বা আইসিডিএস এর কোনো ওয়ার্কার, তারাই তো আজকে বিএলইর বুথ লেভেল অফিসারের কাজ করছে। তাহলে তারা কি সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ? তারা কি মোদির জির স্টাফ? না তারা ইলেকশন কমিশন তাদের স্যালারি দেয়? এই রাজ্যের সরকারই তো তাদের স্যালারি দেয়। তাহলে যে কাজটা আমাকে করতে হবে, যে কাজটা আমি করতে হবেই বাধ্য, তাহলে সেই কাজটা করব না, করতে দেব না, এ বলার কি মানে আছে আমার? সেটা বোধগম্য হয় না। গত 2 মাস ধরে, 3 মাস ধরে বলা হলো যে এসআইআর
আমরা করতে দিচ্ছি না। এসআইআর এর পিছনে অন্য কিছু উদ্দেশ্য আছে। 43 বছর আমার রাজনীতি, আমি বুথ লেভেল থেকে ভোটার লিস্টে নাম তুলে ইলেকশনের দিনে বুথ এজেন্ট হয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছি, দীর্ঘ নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা অনেক লোককে ট্রেনিং করেছি কিভাবে ভোটারকে আইডেন্টিফাই করতে হবে, কিভাবে একটা ভোটারের যখন আইডেন্টি কার্ড ছিল না তখন তো যে সে যাতার নামে গিয়ে ভোট দিয়ে দিত, তারপরে যখন ভোটার আইডেন্টি কার্ড হলো তার সঙ্গে একটা ফটো আইডেন্টি থাকে। এটা অনেক পোলিং অফিসাররা, ফার্স্ট পোলিং অফিসাররা এটাকে ভালো করে দেখে নেয়। আবার আমরা দেখেছি যে যখন কোনো দাপটওয়ালা নেতা যায় বা কেউ যখন তাকে রাত্রিবেলায় দেখা করে বলে সকালবেলায় পোল করবেন, একটু দেখে শুনে করবেন, আপনার অত যাচাই করার দরকার নেই যে রাম না রহিম না শ্যাম না করিম, এটা আপনার দেখার দরকার না। একজন ম্যান আসবে, আপনি তার পোলিং পার্সন হিসাবে তাকে ছাড়টা দেবেন ইভিএম মেশিনে, সে যাতে বোতামটা টিপতে পারে। মানে যেটাকে রিগিং বলা হয়। রিগিং বলবেন না, সাইন্টিফিক রিগিং বলবেন না, তাকে ম্যানেজ করা বলবেন, সেটা আপনাদের ব্যাপার। রাজনৈতিক জীবনে এরকম ভোট তো অনেক করিয়েছেন, এরকম কোন লোক পাঠিয়েছেন? কে বলছে পাঠায়নি? আমি বলছি আমাদের সেন্ট্রাল ফোর্স ছিল, সেন্ট্রাল ফোর্সের লাইন দিয়ে দুটো বুথ আমার 8 জন সেন্ট্রাল ফোর্স ছিল লাইনে। তারা তো ভেতরে ঢোকে না, তারা লাইনটা দেখে যাতে বিশৃঙ্খলা কিছু না হয়, বিশৃঙ্খলা রুখতে তারা লাইন দেখে। আর লাইনে তাদের হাতে ভোটার আইডেন্টি কার্ড আছে কিনা, ভোটার আইডেন্টি কার্ডটা নিয়ে দাঁড়িয়ে আছে কিনা সেটা দেখে। এইবার সে যে রামের ভোটটা রহিম কার্ড নিয়ে যায়নি সেটা তো যাচাই করে না, ওটা যাচাই করার আইডেন্টি দেখার তো ফার্স্ট পোলিং অফিসারের। ফার্স্ট পোলিং অফিসারের কাছে যখন পৌঁছে গেল রাত্রেবেলায়, যখন বুথ লেভেলের অফিস ওই ফার্স্ট পোলিং অফিসারকে বা প্রিজাইডিং অফিসারকে যখন লোকাল কোনো রাজনৈতিক দলের নেতারা ওই ওনাদেরকেও বলে আসে, আর এই যে সেন্ট্রাল ফোর্স নিয়ে এত গর্ব করছে ওনাদেরকেও সকালবেলা থেকে সারাদিন তারা কিভাবে খুশি থাকবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কোথায় ভালো করে হবে, এই অ্যারেঞ্জমেন্টটা করে দেওয়ার মানে হচ্ছে ম্যানেজমেন্ট। মানে হুমায়ুন কবির পরিষ্কার বলে দিচ্ছেন যে ভোটের রিগিং কিভাবে হয়, মানে কাকে কাকে কোথায় কোথায় ম্যানেজ করতে হবে সেই বিষয়টা উনি 43 বছরের রাজনৈতিক জীবনে খুব ভালো অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা, এটা মানে আপনারা অভিযোগ করতেন, আপনি তখন কংগ্রেস করতেন, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছেন, এটা আপনারা বারবার করে অভিযোগ করেছেন যে বামেরা এই জিনিসটা খুব বেশি করতো। অবশ্যই এখনো কি সেটা আছে? ইউসুফ পাঠান আজকে আমার সঙ্গে কথা বলা বলি নাই, আমার যে এলাকার বুথ প্রত্যেকটা মুসলিম বুথ হয়তো 80% পোল হতো নর্মালি, কোথাও 85% পোল করে দিচ্ছি। তার মানে কি এটা ডুপ্লিসিটি করেছি? করিনি, প্রক্সি ভোট দিয়া করেছি। যে লোকটা বোম্বাইয়ে আছে, যে লোকটা গুজরাটে আছে, যে লোকটা কেরলে আছে, তার ভোটটা আর একজনকে দিয়ে প্রক্সি করে দিয়েছি। এটার নাম হচ্ছে সাইন্টিফিক রিগিং, এটার নাম হচ্ছে নিজেদের দখলে রাখা। কে আটকাবে? সেখানে যারা আটকানোর জন্য যায় তারাই তাদের সঙ্গে সেটিং হয়ে যায়। আমি আপনাকে অকপটে বলছি, বাস্তবটা মানতে হবে। যারা রাজ্যের তাবড় নেতা অনেক কথা বলছেন, তাদের এই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা খুব কম। মানে ম্যান পাওয়ার নিয়ে আপনি ম্যান পাওয়ার তো রাখতেই হবে। আপনি ইলেকশন মেশিনারিতে আপনার ম্যান পাওয়ার না থাকলে আপনি অকেজো। আপনি একটু আগে বলছিলেন যে আপনি মানুষের জন্য রাজনীতি করেন। আপনার দলের অনেকে বলে, মানে একদম আপনার নাম করেই বলেন যে হুমায়ুন কবির ও শুধু নিজের ধান্দায় রাজনীতি করে, মানুষের জন্য রাজনীতি করার কথাটা ফেক কথা। সেটা যারা বলে তাদেরকে আমার কারো নাম ধরে আমি বলছি না, আপনাদেরকে যারা বলে এইসব ফালতু লোকের কথার হুমায়ুন কবির কোনো জবাব দেবে না। রাজনীতিতে হুমায়ুন কবির ধান্দাবাজির জন্য রাজনীতি করে না। হুমায়ুন কবির কিছু মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠা করা, আর যারা প্রশাসনে থাকে তাদের চোখ রাঙানিকে অগ্রাহ্য করা, এবং সঠিকভাবে ভোট নিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয় সেই সরকার কম বেশি যেন মানুষের উপরে ন্যায় জাস্টিস দেয়, এর জন্য হুমায়ুন কবির রাজনীতি করে। কোন ফালতু লোক কি বলল
আমি জোর গলায় বলছি, আমি যদি দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করতাম তাহলে আজকে হুমায়ুন কবির এখানকার বড় দপ্তরের মন্ত্রী নিয়ে বসে থাকতো। আপনি তো মন্ত্রী হয়েছিলাম, সেটা তো কংগ্রেস ছেড়ে এসে সঙ্গে সঙ্গে হয়েছিলাম। তার জন্য আমি আজও বলছি, আমি দলে থাকি না থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কৃতজ্ঞতা আছে। কারণ আমি দল যেদিন ছেড়েছিলাম, এই বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন রেজিগনেশন দিয়েছিলাম বিধায়ক পদ থেকে, আমি সেদিন হাত প্রতীকের বিধায়ক ছিলাম 2011 সালে। তো সেই হাত প্রতীকের বিধায়ক গোটা রাজ্যে 42 জন ছিল। প্রথম বিধায়ক আমি যখন 12টার সময় রিজাইন করি, তার 2 ঘন্টা পরে 2টোর সময় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তিনিও হাত প্রতীকের, আমার থেকে সিনিয়র, তিনি মালদা ইংরেজ বাজারের, তিনি রিজাইন করেছিল। আমি চ্যালেঞ্জ করে বলছি যে আমাদের সততা নিয়ে, আমাদের ন্যায় প্রতিষ্ঠা নিয়ে কোনো ব্যক্তি মুর্শিদাবাদের আঙুল তুলতে পারবে না। মানুষ মাত্রই ভুল চুক হতে পারে, মানুষ মাত্রই ফাউল করতে পারে, কিন্তু যারা এইসব বলছে আমার সম্বন্ধে যে ধান্দাবাজ, আমি আজকে আপনাকে অকপটে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা প্রশ্ন করুন যে হুমায়ুন কবির 21 তারিখে আপনি তাকে মন্ত্রী করেছিলেন, সঞ্জয় মিত্র চিফ সেক্রেটারি একটা চিঠি 20 তারিখে বিকেল 4টের সময়, আমি এমএলএ হোস্টেলে 20 তারিখে যখন আমি বেলা 12টার সময় বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বিধায়ক পদটা রেজিগনেশন দিয়ে আসি, তারপরে 3টের সময় আমাদের রিজাইনটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে একটা লেটার স্পিকার সাহেব দিয়েছিলেন। ওইটা নিয়ে আমি যখন এমএলএ হোস্টেলে এসে প্রবেশ করি, তার 1.5 ঘন্টা পরে 4:30টার সময় চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্রর একটা চিঠি আমার কাছে আসে। তার আগে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, 12/11/2012, মানে 21 তারিখে মন্ত্রী করেছে, 20 তারিখে আমি রিজাইন দিয়েছি, 12/11/2012 আমাকে মুকুল রায় ওখান থেকে তার বাতিওয়ালা গাড়িতে তুলে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাইটার্সের চেম্বারে নিয়ে গিয়েছিলেন। উনি আমাকে ঢুকিয়ে দিয়ে উনি বেরিয়ে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর গৌতম সান্যাল এন্ট্রি চেম্বারে আমার সঙ্গে 35 মিনিট কথা বলেছিলেন। সেই কথার মধ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন যে হুমায়ুন কবির আপনার কাছ থেকে কিছু চেয়েছে, মন্ত্রী হতে চেয়েছে, আপনি কংগ্রেসের বিধায়ক হয়ে 12 তারিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, 20 তারিখে আপনি রেজিগনেশন দিয়েছেন, মানে কেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই মুহূর্তে অ্যান্টি চেম্বারে অতক্ষণ ধরে কথা বলতে হলো কেন? একটাই কারণে, আমি লাইফে সম্মানের জন্য রাজনীতি করি। আমার সম্মানের ক্ষেত্রে আমি পৃথিবীর কারোর সঙ্গে কম্প্রোমাইজ করিনি। আগামী যে কটা দিন উপরওয়ালা আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, কারোর সাথে অন্যায়ের সঙ্গে করব না। আমি অনেক কিছু পোস্ট হোল্ড করে চলতাম, কিন্তু যখন দেখছি যে অধীর বাবুর, যিনি আজকে মিসেস হিসাবে সবাই জানে, আজকে এই ভদ্র মহিলা আমাকে যে ধরনের আচরণ করেছে, আমি সেটা নিজেকে মেনে নিতে পারিনি। অধীর বাবুর কাছ থেকে সেটা আমি একটা সমাধান চেয়েছিলাম, তো অধীর বাবু পারেননি ওনাকে আমার সামনে বসাতে। কারণ যে লোকটা রাত্রি 12টার সময় আমাকে ওভার ফোনে জাত তুলে গাল দিচ্ছে, আমি এটা হজম করার লোক না। আমি পৃথিবীতে চিরদিন বাঁচতে আসিনি, আমি পৃথিবীতে অন্যায় করতে শিখিনি, আমি অন্যায় করব না। আমার উপরওয়ালার কাছে গিয়ে জবাবদিহি করতে হবে আমাকে। আমি যদি অন্যায় করি, আমার উপরটা একরকম ভেতরটা একরকম থাকতেই পারে, তাই বলে আমি জেনে বুঝে কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দিই না, প্রশ্রয় দেব না। আপনি যেহেতু অধীর চৌধুরী নিয়ে অনেকগুলো কথা হলো, অধীর চৌধুরীকে মানে অধীর চৌধুরী যেদিন নির্বাচনে পরাজিত হলেন, বলা যেতে পারে তার সুদীর্ঘ যে পার্লামেন্টারিয়ান লাইফ, তারপরে তার পরাজয়, এবং সেই সময় আপনি সদর্পে ঘোষণা করেছিলেন যে আমি অধীর চৌধুরীকে হারিয়েছি। অধীর চৌধুরী হেরে যাওয়ায় আপনি কি ব্যক্তিগতভাবে, মানসিকভাবে আপনার দুঃখ লেগেছে? আপনি যে রাজনৈতিক দলই করেন না কেন? না না না, মোটেই লাগেনি। কারণ আমার একটা জেদ ছিল যে অধীর বাবু আমাদেরকে ইউজ করে, আমাদের সঙ্গে ব্যবহার করে আমাকে যেমন টিকিট পাই দিয়েছিল, এই রেজিনগর সিটের জন্য অধীর বাবু একটি মাত্র এআইসিসির কাছে নাম পাঠিয়েছিলেন, তার নাম হুমায়ুন কবির। তো উনি আমার জন্য যে নামটা পাঠিয়েছিলেন
সেই নামটাই অনুমোদন করেছিল। আমি আপনাকে আজকে বলছি, অধীরবাবু মধ্যে একদিন ফাঁস করেছে, এটা আমার উচিত হয়নি, তবুও বলছি, আমি অধীরবাবুর প্রতি দুর্বলতা ছিল, সেই ছিল বলে 2023 সালের ডিসেম্বরে কোনো কারণে আমি দিল্লিতে 7 দিন ছিলাম। সেই সময় দিল্লিতে অধীরবাবুদের দলের, উনি প্রদেশ সভাপতি, উনি এমপি, উনি লোকসভার দলনেতা, আর ওনাদের যিনি একজন ইনচার্জ ছিল তামিলনাড়ুর ভদ্রলোক, উনি আমার সঙ্গেও 2 দিন ধরে অনেক আলোচনা করেছে। আমি ওনাকে বলেছিলাম যে অধীরবাবুর যে অহংকার বর্তমানে হয়েছে, বা উনি 4 বারে জিতার পরে যে 5 বছর টার্মস চলছে, এই টার্মসে উনি লোকসভার দলনেতা হয়ে আর বহরমপুরের মানুষকে সেভাবে পরিষেবা দিতে পারছেন না, বা মানুষের অনেক অভিযোগ, ক্ষোভ, 5 বার হয়েছে, 6 বারের বেলায় আর হবে না। এটা বলেছিলাম কবে? 2023 সালের ডিসেম্বরে। এবং উনি আমাকে বললো যে অধীরবাবুর সাথে যে আপনার যে ডিফারেন্স কেন হয়েছে সব আমরা মোটামুটি জানি, তো আপনি আমার সঙ্গে একবার অধীরবাবুর বাসায় চলেন। আমি বললাম না, আমি যাব না। উনি আমাকে জোর করে ওনার গাড়িতে, ওনার ফ্ল্যাট থেকে গাড়িতে চাপিয়ে রাত্রি 10:30টার সময় ওনার বাসায় নিয়ে গেলেন। উনি যা রিয়াক্ট করলেন, ওনার এত রাগ যে আমি ওনার সঙ্গে কেন, ওয়েস্ট বেঙ্গলের উনিও দলনেতা, ভারতবর্ষের 54 জন পার্লামেন্টের দলের, তারপরে উনিও AICC সেক্রেটারি ছিলেন, মানে CWCর মেম্বার, আর উনি যে নিয়ে গিয়েছেন তিনিও AICC জেনারেল সেক্রেটারি প্লাস রাহুল গান্ধীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসাবে এই রাজ্যের তিনি দায়িত্বপ্রাপ্ত। তিনি যখন আমাকে তিনার গাড়িতে বসে তিনার বাড়ি নিয়ে যাচ্ছেন, ওনার রিয়াক্ট যদি দেখতেন, রাত্রি তখন 11:30টা হবে, উনি যখন আমাকে গাড়িতে নিয়ে গিয়ে আমার যে জায়গা যেখানে ছিলাম দিল্লিতে, আর ওই ভদ্রলোকের যেখানে গিয়ে কিছুক্ষণ ডিস্টেন্স, তা আমাকে যখন নিয়ে যাচ্ছে, আমি বললাম আজকে আপনাকে বলে দিলাম 2024-এ অধীর চৌধুরী এমপি হবে না, হারবে। আর সেটাই আমি করে দেখিয়েছি। অধীর চৌধুরী এপিসোডটা এখানেই শেষ করি। আমি বরং আপনার নিজের ব্যক্তিগত রাজনৈতিক জীবনে আসি। 2011 সালে কংগ্রেসের টিকিটে জিতলেন, 2013 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে আসলেন, 12 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে 13 সালের 23শে ফেব্রুয়ারি বাই ইলেকশন হলো। তখন এই তৃণমূলের প্রতীক নিয়ে আমি ওখানে আবার কন্টেস্ট করলাম। কিছুদিনের মধ্যে 2015 সালে আপনাকে 6 বছরের জন্য বহিষ্কার করলো। হ্যাঁ, 25শে ফেব্রুয়ারি এই পার্থবাবু মহাসচিব। আমি কি অপরাধ করেছিলাম আমি জানতাম না। বিনা মেঘে যেমন কখনো কখনো জোর বৃষ্টি হয় বা বজ্রপাত হয়, ঠিক একইভাবে হুমায়ুন কবির 14 ইলেকশনে রেজিনগর থেকে সব থেকে বেশি ইন্দ্রনীল সেনকে জোড়া ফুলে ভোট দিল। তখন 12 সালে আমি ঢোকার আগে মাত্র 8% ভোট ছিল তৃণমূলের মুর্শিদাবাদ জেলায়। 11 ইলেকশনে একটা মাত্র সুব্রত শাহ সাগর দিকে সে 48,000 ভোট পেয়ে জিতেছিল। বাকি 14 জন কংগ্রেস আর 7 জন লেফট ফ্রন্ট। 22-এর মধ্যে 7, 14 আর 1। তাহলে তারপরে আমি এলাম ছেড়ে। তারপরে সেই সময় আমার সঙ্গে যেটা করা হলো, যে আমি সবার আগে এসে আমি কি পেয়েছি তৃণমূলের কাছ থেকে, যারা এই ধান্দাবাজ তৃণমূলের কিছু নেতা আমার সম্বন্ধে কটূক্তি করছে, তাদের জিজ্ঞেস করেন যে আমি রানিং কংগ্রেসের বিধায়ক পদ ছেড়ে কোনো কন্ডিশন ছাড়াই দিদির কাছে মন্ত্রীও হতে চাইনি, আমাকে এই করুন ওই করুন কিছু বলেনি। এখনো তিনি আছেন, তেনার যদি সস্তা থাকে তাহলে একবার প্রকাশ করুক যে হ্যাঁ, আমি ডেটটাও বলে দিচ্ছি 12/11/2012 সোমবার। মুকুল রায় কেবল ওই চেম্বারে ঢুকিয়ে দিয়ে উনি বাইরে ছিলেন। বার্গেনিং এর রাজনীতি 2015-তে আপনাকে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস। তারপরে বেশ কিছুদিন আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে সংস্রব রাখেননি, নির্দল হিসেবে কাজ করছিলেন, এমনকি পরবর্তী নির্বাচনে নির্দল প্রার্থীও হন রেজিনগরে, যদিও দ্বিতীয় হয়েছিলেন। কিন্তু 2018 সালে আপনি বিজেপি যোগ দিলেন। তারও কারণ আছে। 2019-এ 2014-তে মোদীজি ক্ষমতায় আসলো, 2011-তে দিদি এসছে 20শে মে 2011। তাহলে
একটা ভারতবর্ষের দেশ চালাচ্ছে একটা দল, সেই জন্য আপনি বিজেপি গেলেন? আরে রাজ্যের যে ক্ষমতা, সেই ক্ষমতার অপব্যবহার করে আমি যে কমিউনিটিতে বিলং করি, আমি আবার যখন এদের কাছে লাত খেলাম, বহিষ্কার হলাম, তখন আবার নিরুপায় হয়ে আমি আবার পুরনো দলে কংগ্রেসে অধীর চৌধুরী আমাকে আবার কর্পোরেশনের ভোট হচ্ছিল শিলিগুড়িতে, ওখান থেকে ভোটের প্রচার করে প্লেন ধরে এয়ারপোর্টে নেমে হায়াত হোটেলে অধীর চৌধুরী আমাকে নিজে ডেকেছে, হায়াত হোটেলে জড়িয়ে ধরে আমাকে অ্যাপ্রোচ করেছে যে যা হয়েছে হয়েছে, তুই বসে আছিস, তুই আবার কংগ্রেসে জয়েন কর। গৌরব গগৈ তখন এই যে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত, আবার প্রদেশ অফিসে গিয়ে গৌরব গগৈর উপস্থিতিতে অধীর বাবু আবার কংগ্রেসে জয়েন করে নিলেন। তারপরে 18তে তিস্তর পঞ্চায়েতে এই প্রশাসনের নেতৃত্বে গোটা মুর্শিদাবাদে ভোট লুট হয়েছে। প্রশাসন আর তৃণমূলের ক্যাডার তারা জলঙ্গি থেকে বড়ুয়া আর বহরমপুর, আপনি পরিষ্কার অভিযোগ করছেন, অন রেকর্ড অভিযোগ করছেন যে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি আমি একটু জেনে নিই। 2018 সালে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে পঞ্চায়েত ভোট লুট করে, এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শুভেন্দু অধিকারী তখন ওই 18 সালে পরিবহন মন্ত্রী, ওই জেলার অবজারভার, ওই জেলার সর্বোচ্চ প্রশাসনকে কাজে লাগিয়ে 26টা ব্লকের মধ্যে 23টা ব্লকে বিডিও অফিসে যে মনোনয়ন করার 7 দিনের যে রাজ্য ইলেকশন কমিশনের যে শিডিউল, সেই শিডিউল মেনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। যৌথ আক্রমণ, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর তৃণমূলের ক্যাডাররা পিছনে পুলিশের সাপোর্ট নিয়ে বিজেপিকে ঢুকতে দেয়নি, সিপিএম কে ঢুকতে দেয়নি, কংগ্রেসকে ঢুকতে দেয়নি। আর এই অধীর বাবু তখন কলকাতা হাইকোর্ট আসছে, আর হাইকোর্ট থেকে কিসের একটা হিয়ারিং করে কি একটা অর্ডার নিয়ে যাচ্ছে, আর ওখানে আমি বলছি এটা কি হচ্ছে, রাস্তায় নেমে আন্দোলন করি গা, বলছে আমি পারবো না, আমার কাছে পয়সা নেই, এই লোকজনকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিচ্ছে, অ্যারেস্ট করে দিচ্ছে, আমি কি করব। তা আমি বললাম তাহলে আপনার কাছে থেকে কি লাভ। সেই কারণে বিজেপি, সেই জন্য ডাইরেক্ট যোগাযোগ করেছি কৈলাস বিজয়বর্গীর সঙ্গে। তারপরে কৈলাস বিজয়বর্গীর বাড়িতে চলে গেছি, এই ইন্ডিগো প্লেন ধরে ইন্দোরে গিয়ে নেমেছি, ওনার বাড়ি গেছি, ওনার বাড়িতে ওনার অতিথিত্বয় ওনার একটা হোটেলে আমাকে রেখেছে, 2 দিন ধরে আলোচনা করে ওখান থেকে আবার দিল্লি গিয়েছি, দিয়ে দীনদয়াল উপাধ্যায় লেনে যেচে গিয়েছি, দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে প্রশাসন, আমার লোকদেরকে মসজিদে ঢুকে লুকাচ্ছে, সেখান থেকেও হিন্দু অফিসাররা মসজিদে জুতো পাই দিয়ে রাত্রি 12টা 1টায় আমার লোকদের ধরে নিয়েছে, কেস দিয়েছে। তা তাদের বাঁচানোর জন্য, তাদের শেল্টার দেওয়ার জন্য আমি দিল্লিতে, আমি ভেবেছিলাম যে একটা রাজ্যের ক্ষমতা দখল করে যদি এটা করা যায়, তাহলে দিল্লিতে যারা ক্ষমতা আছে তাদের সঙ্গে থেকে এটা রোখা যাবে। মানে আপনার মোহভঙ্গ হয়ে গেল 2021-এ এসে? হ্যাঁ, মানে আপনার মোহভঙ্গ হলো যে দিল্লিতে ক্ষমতা থেকে এটা আটকানো যায় না, রাজ্যের ক্ষমতায় যারা আছে তাদের সর্বেশ্বরবা। তাই 2021-এ আবার 2019-এ আবার এই অমিত শাহজি 1 অক্টোবর 2019 উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে এই নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে মিটিং করতে এসেছিল, সেখানে দিলীপ ঘোষদের অসহযোগিতা, মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে, এসব কথাবার্তার বিরুদ্ধে কথা বললাম, নিয়ে তারপরে বেরিয়ে এসে বিজেপি ছেড়ে দিলাম। আবার কমাস বসে থেকে জানুয়ারি 2020-তে দিদিকে অ্যাপ্লিকেশন করলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাপ্লিকেশন করলাম, তারপরে সেটা শিখি ছিল 6 আগস্ট 2020। 6 আগস্ট ওই আপনাকে 2015 সালে যে সাসপেন্ড করা হয়েছিল 6 বছরের জন্য, সেই 6 বছরের সময়সীমাটাও প্রায় কাছাকাছি, মাঝখানে আপনি কখনো কংগ্রেস কখনো বিজেপি এই ঘুরলেন। কি করব, একজন রাজনৈতিক কর্মী, আমাকে তো কারো না কারো সাপোর্ট, আমি একাই যদি সব করতে পারতাম তাহলে তো আমি অনেক কিছুই হয়ে যেতাম। আচ্ছা, আপনার জেলায় আপনাকে মানে পাল্টু নেতা বলে কেউ, মানে পাল্টিবাজ নেতা? কারো সাহস নাই, কারণ কি কারণে আমি দল চেঞ্জ করেছি, আর যারা বলবে তারা কবার দল চেঞ্জ করেছে, অধীর বাবু কবার দল চেঞ্জ করা হয়েছে, আরএসপি থেকে কংগ্রেস, তারপর তো দল চেঞ্জ করেনি। আর তার আগে কি করতে জানেন আপনি?
অপূর্ব সরকার কোন নীতিবোধে আগে কাঁদি কলেজে এসএফআই করতো? মানে আপনি ঘুরে ঘুরে অপূর্ব সরকারে আসবেন না? না, তো এসএফআই করতো। তারপরে ভাইস চেয়ারম্যান কাঁদি পৌরসভার আশিস রায় চেয়ারম্যান, ও ভাইস চেয়ারম্যান, যে 98 সালে দিদি তৃণমূল খুললো কিসের জন্য? কংগ্রেসকে তরমুজ বলে, বি টিম বলে, সিপিএম এর বি টিম, তার জন্য তো কংগ্রেস ছেড়েছিলেন। তারপরে 2001 সালে আবার কংগ্রেসের সাথে কে জোট করেছিল? দিদি করেছিল প্রণববাবুর সাথে। 56টা সিট কংগ্রেসকে দিয়েছিল, বাকি সিট সেখানে ফেল করলো, সেখানে কিছু ফলপ্রসূ হলো না। আবার অটল বিহারীজির হাত ধরলো, আবার সেখান থেকে চলে আসলো। আবার মনমোহন সিং এর ইউপিএ 2 এ কে গিয়েছিল? তাহলে শুধু হুমায়ুন কবিরকে পল্টুরাম বলবে, শুধু নীতিশ কুমারকে পল্টুরাম বলবে? আজকে কেউ চিফ মিনিস্টার, তা কিছুদিন আগে বোম্বাইয়ের একনাথ সিন্ধে চিফ মিনিস্টার, সে আবার ডেপুটি চিফ মিনিস্টার। আজকে যে ফান্নাবেস, মানে রাজনীতির অঙ্গ আর কি। নিশ্চয়ই এটা তো আপনার সব। তার মানে আপনি বলতে চাইছেন যে নীতিশ কুমারকে যদি পল্টুরাম বলা হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেও পল্টুরাম বলা উচিত? আপনি এতে চলে আসবে, আপনি দেখুন না, আপনি দেখুন না, উনি অন্য কোন দলে যাননি ঠিকই, তিনি 1984 সালে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো লোককে হারিয়ে মানুষ ওনাকে এমপি করেছিল, তাই তো? তারপরে দীর্ঘদিন ধরে কখনো এনডিএ, আবার কখনো এনডিএর বিরুদ্ধে, কখনো আবার কংগ্রেসের সঙ্গে হাত মিলানো, আবার কংগ্রেসকে ছেড়ে দিয়ে নিজে একলা চলো, আবার এনডিএর সঙ্গে সংযোগ করেছে কি করেন আপনি বলেন? আমি কি বাড়ি বলছি না মিথ্যা বলছি? তাহলে ওনাদের ক্ষেত্রে 7 খুন মাপ। আর হুমায়ুন কবির, তার লোকজনকে অন্যায়ভাবে মনোনয়ন করতে দেওয়া হচ্ছে না, তার লোককে মসজিদে লোকালেও তাকে মলয় চ্যাটার্জি বলে একজন অফিসার মসজিদের ভিতরে জুতো পাই দিয়ে রাত্রি 12টার সময় ঘাট ধরে ধরে নিয়ে এসে তাকে গারদে পুড়ছে। তার প্রতিবাদ করতে গেলে আমাকে কখনো কৈলাসজির হাত ধরতে হয়েছে, কখনো আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সারেন্ডার হতে হয়েছে। আমরা এই আলোচনাটাকে শেষ করব, প্রায় শেষের দিকে চলে এসেছে। দুটো বিষয়, স্পেসিফিক বিষয়ে আমি প্রশ্ন করব। সেটা হচ্ছে যে আপনাকে মানে একজন বিধায়ক হিসাবে, তৃণমূল কংগ্রেস 2011 সালে রাজ্যে ক্ষমতায় এসছে, তারপর থেকে তো প্রচুর বিধায়ক, নতুন পুরনো বিধায়করা এসছেন, কিন্তু কোনো বিধায়ককে এতবার শোকজ নোটিশ খেতে হয়নি। মানে বিধানসভার অভ্যন্তরে একজন বিধায়ক হিসাবে এতবার পরিষদীয় দল আপনাকে শোকজ করেছে। আমি যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, 2024 নভেম্বর মাসে, 2024 ডিসেম্বর মাসে, 2025 মার্চ মাসে, 2025 মে মাসে এত শোকজ কেন? দেখুন, এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন। ওই যে আগেই বললাম, 2015 সালের 25 ফেব্রুয়ারি কোনো উইদাউট নোটিশ বা শোকজ কিছু না করে মিডিয়ার মাধ্যমে পার্থবাবু আমাকে 6 বছরের জন্য বহিষ্কার, ক্ষমতা ছিল, শক্তি ছিল, মানে ক্ষমতা থাকলে শোকজ করা যায়, সে সেই শক্তি প্রয়োগ করেছিল। কাদের? যারা করছে তাদের, তারা যার নির্দেশে চলে। আমি শুভেন্দু অধিকারী আমাকে বলবে, গোটা ভারতবর্ষের মানুষের কাছে ওপেন ক্যামেরায় বলবে যে আমি হিন্দুদের এমএলএ। একজন এমএলএ যখন হয়ে যায়, যখন কন্টেস্টিং ক্যান্ডিডেট থাকে, সে তখন পার্টির থাকে, কিন্তু যখন ইলেক্টেড সার্টিফিকেট পেয়ে যায় তখন সে সেই এলাকার সর্বস্তরের জনপ্রতিনিধি হয়। এটাই সংবিধান। শুভেন্দু অধিকারী যে রাজনীতি বর্তমানে করছেন, সেই রাজনীতিতে তারা হিন্দুত্বকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, ফলে তিনি হিন্দুদের এমএলএ বলতে পারেন। কিন্তু আপনার দল, আপনি যে দলকে বিলং করেন, সেই দল তো কোন রকমের এই ডিসক্রিমিনেশন করে না হিন্দু মুসলমানে। কে বলছে করেন না? কত নেবেন, কত নেবেন? সেই কারণে কি আপনি বলেছিলেন যে কত নেবেন আপনি? শুভেন্দু অধিকারীর ওপেন চেহারাটা বক্তব্যটা শুনলে হবে না? আপনার দলের লোকেরাও এরকম বলে, 100 বার বলে, 100 বার করে। যারা ভোটের নিরিখে 42টা ভোট পায় তাদেরকে এরা ব্লক সভাপতি করে। যারা বিজেপি 1 নম্বর হয় 307 ভোটে যে হারে, তাকে আবার এই কদিন আগে ব্লক সভাপতি ডিক্লেয়ার করে। কিসের জন্য? ওটা হিন্দু মুসলমানের এসব কে করে? শুধু বিজেপি করছে? উনিও তো করছেন, সব জায়গায়, সব জায়গায় করছেন। তাই এটা রাগ ঢাক রাখার কি আছে? আচ্ছা, আপনি আর আপনি হিন্দু, আপনি হিন্দু হিন্দু করলে কোনো
ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের আপনি একদম 1 নম্বর নাগরিক। আর আমি যে ধর্মে বিলং করি, আমাকে যদি কেউ বলেন আচার মারবো তুলে নিয়ে গিয়ে, আমি সেটার প্রোটেস্ট করলে আমাকে সকোজ খেতে হবে। সেই কারণে বলেছিলেন যে 30% হিন্দুকে জলে ভাসিয়ে দেবো। ওটা আমাকে যখন বলেছিল 70%কে যে আমি এটা ইউপি হতো, তাহলে আমি উল্টো করে টাঙিয়ে 7 পীড়া মানে 7 জনম শাস্তি দিত। আমার নাম না করে আমাকে টার্গেট করে বলা হয়েছিল। প্রথমে টার্গেট করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে, দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আমার বাড়ির 3 কিলোমিটার দূরে শক্তিপুর থানার পাশে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দপ্তরের মাঠ, সেই মাঠে ডিএম এনওসি দিল তাকে। সেখানে হেলিকপ্টার থেকে নেমে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার একটা অংশ থেকে বাসে করে লোক নিয়ে এসে, মাত্র 3টে জেলার লোককে 25,000, একটা অত বড় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে এসে সভা করতে এসেছেন, এসে এই কথাটা বলেছেন বলে তার প্রত্যুত্তরে আপনি বলবেন 100 বার বলবো, 30% 100 বার বলবো, 100 বার বলবো, আবার বলবো। যদি আমি অনুতপ্ত না, আমাকে যদি কেউ ঢিল ছুড়ে, আমি তাকে হুমায়ুন, আপনাকে একটু দাঁড় করাচ্ছি, কারণ আমাদের দর্শকদের আমি এই মুহূর্তে আরেকটি হুমায়ুন কবিরেরই সাম্প্রতিক বলা আরেকটি বক্তব্য একটু শোনাবো। দেখুন কি বলছেন হিন্দুদেরকে উদ্দেশ্য করে। 52% মুসলমান আর 48% হিন্দু। ভরতপুর বিধানসভার অনেক হিন্দু ভাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের কাছে আমি দায়বদ্ধ। তাদের প্রতি কোনো অবিচার হলে, তাদের প্রতি কোনো অন্যায় হলে হুমায়ুন কবির মুখ বুজে থাকবে না। হুমায়ুন, আপনি নিজেও শুনলেন যে আপনি কিছুদিন আগে যেটা বলেছেন যে হিন্দুদের পাশে দাঁড়াবো, তাহলে ওইখানে বলছেন হিন্দুদেরকে জলে ভাসাবো। এটা আমার পলিটিক্যাল কৌশল। মুর্শিদাবাদের মুখে দাঁড়িয়ে ইউপির মুখ্যমন্ত্রী কি আমার বিরুদ্ধে ওই রকম করতে পারবে? আমাকে উল্টো করে টাঙাতে পারবে? পারবে না। তাহলে আমিও ওটা বলেছিলাম, যোগীজি এটা মুর্শিদাবাদ, আপনি এখানে যদি এটা করতে পারেন, আমি ইচ্ছা করলে আপনার 30%কে এমন তাড়া মারবো জলে, ভাগীরথীর পাশেই ভাগীরথী, তার জন্য ভাগীরথীর কথাটা বলেছিলাম। কথা বলার জন্য অবশ্যই আমি কোনো কমিউনিয়াল লোক না, আমার প্রচুর বন্ধুত্ব আছে হিন্দু পরিবারের ছেলেরা। তার মানে আমি, আপনারা যদি আমাকে বলেন আমি হিন্দু বিরোধী, কোনো মতেই মানবো না। হ্যাঁ, সে হিন্দু হোক আর মুসলমান হোক, সেটা আমাকে যে আঙুল তুলবে, আমাকে যে ঢিল ছুড়বে, আমি সে হিন্দু মুসলমান দেখবো না, তাকে আমি পাথর ছুড়বো। এটা আপনি আমাকে নিন্দা করলেন না, আমার বিরুদ্ধে কি বললেন না, সমালোচনা করলেন না, বিতর্কিত আখ্যা দিলেন, আমার হুমায়ুন কবিরের কোনো যায় আসে না। আমরা শেষ দিকে আসি। হুমায়ুন, নতুন দলের নাম কি? এটা বলবো না এখন। একটা চিন্তা তো করেছেন, সিদ্ধান্ত তো নিয়েছেন, সব প্রতীক চিন্তা করেছেন, সব কিছু নেওয়া আছে। প্রতীক এইভাবে হয় না, তো পাঠাতে হয় 2-3 ইয়ে করে। দেখুন, আগে ইলেকশনে অ্যাটেন্ড করতে হয়, কত ভোট পার্সেন্টেজ হচ্ছে। এই যে আইএসএফ, ইন্ডিয়ান মানে 2025 সালের 22 ডিসেম্বর নতুন দল ঘোষণা করছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতাকে জিজ্ঞেস করুন না, চেয়ারম্যানকে, নওশাদকে জিজ্ঞেস করুন যে ওর প্রতীকটা কি। তো ওর যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন অনুযায়ী কি আজও প্রতীক পেয়েছে? পাইনি। তাহলে আপনি আমাকে, সবে আমার শিশুর জন্ম হলো না, আপনি নামকরণ, আগে জন্ম হোক, তাদের অন্নপ্রাশনের ব্যবস্থা করি, লোকজনকে খাওয়াই, তারপরে জন্ম নেওয়ার আগের যা যা করণীয় সবকিছু করে গেছে। আগামী 22 ডিসেম্বর আপনি নতুন রাজনৈতিক দল নামকরণটা হতে দিন, তারপরে তো তার কি নাম রেখেছি সেই নাম ভালো লাগছে না খারাপ লাগছে। তবে আমি এইটুকু বলছি যে অনেকে অনেক কথা বলছে, আমি কোনো কমিউনিয়াল লোক না, আমি সেকুলার লোক, আমি ধর্মনিরপেক্ষ লোক। ওই নওশাদ যেটা বলছে যে আমি হুমায়ুন কবিরকে ওই কথা উড্র করতে হবে, নওশাদ আমার কাছে বাচ্চা ছেলে, ওর কি কথাই আমি উড্র করব? আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে পাথর ছুড়বো, এটা আমার ক্লিয়ার স্ট্যান্ড। মানে রাজনীতি করার ক্ষেত্রে হোক, আমার ব্যক্তিগত ক্ষেত্রে হোক, আমার পরিবারকে কেউ আক্রমণ করলে আমি তার বাড়িতে রসগোল্লার হাড়ি পাঠাবো, এই থিওরি নিয়ে হুমায়ুন কবির কোথাও বিলং করে না। আপনি যে রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছেন, সেই রাজনৈতিক দল ডেফিনেটলি এবারে নির্বাচনে লড়াই করবে, 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে। সেক্ষেত্রে কাদের সঙ্গে টাই আপ করতে পারেন, কোনো চিন্তা ভাবনা করেছেন? পিপল অ্যালায়েন্স? আমার মনে যেটা আছে যে
আগে শিশুর জন্মগ্রহণ করুক। তৃণমূল ছেড়ে বেরিয়ে তো তৃণমূলের সঙ্গে না, সেটা তো নিশ্চয়ই, তারা তো নিশ্চয়ই সেটা আমাকে মান্যতাও দেবে না বা আমাকে ডাকবেও না। তো তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যে দলগুলি আছে তাদের কাছে অ্যাপ্রোচ করব। তারা যদি সেখানে মনে করে যে এটা গ্রহণ করা উচিত হবে, নালে একলা চলরই হবে, কি আছে। 2026-এর বিধানসভা নির্বাচন এখনো বাকি আছে। তবে ওই যে বললাম, কেউ বলে পাল্টু নেতা, কেউ বলে শোকজ খাওয়া নেতা, কিন্তু হুমায়ুন কবির তিনি নিজে বিশ্বাস করেন যে তিনি মানুষের পাশে আছেন, মানুষের সঙ্গে আছেন এবং মানুষকে নিয়ে রাজনীতি করতে ভালোবাসেন। সেই কারণেই নতুন দল ফর্ম করুক বা যাই করুক না কেন, 26-এর নির্বাচনেও হুমায়ুন কবিরকে আবার দেখা যাবে। কি হবে সেটা তো ভবিষ্যৎই বলবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের নজর থাকুক দ্য ওয়ালের ক্যামেরায়, কারণ খবর এখন এখানেই।